গল্পের শুরুতে আমরা সে ফ্যামিলির ডটার রেনকে দেখতে পাই, যার ওয়েডিং তার বয়ফ্রেন্ড ফুড কিং যাওয়ার সঙ্গে হতে যাচ্ছিল। তাই রেন অনেক বেশি হ্যাপি ছিল, কিন্তু তখনই সেখানে চায়নার সবচেয়ে পাওয়ারফুল ম্যান জাও ইয়েনের এন্ট্রি হয়। এসেই সে বলে এই ওয়েডিং হতে পারে না। ফুডিং শাও বলতে থাকে তুমি চাও কি? ইয়েন পরিষ্কার করে বলে যে রেনকে চায় এবং রেনকে জোর করে নিজের সঙ্গে নিয়ে যেতে থাকে। তখন রেন তাকে থাপ্পড় মেরে বলে তুমি কে যে আমার ওয়েডিং নষ্ট করতে চলে এসেছো? পরে জানা যায় যে ইয়েনের রিবর্ন হয়েছে। পাস্ট লাইফে ইয়ান রেনকে একতরফা ভাবে ভালোবাসতো, কিন্তু হঠাৎ সে জানতে পারে যে রেন আর এই দুনিয়ায় নেই। আসলে রেন তার হাজবেন্ড জিংশাকে কোনো মেয়ের সঙ্গে চিট করতে দেখে ফেলেছিল। তার উপর রেন প্রেগনেন্ট ছিল এবং সে বিষয়টি সহ্য করতে পারেনি, যার কারণে তার মিসক্যারেজ হয়ে যায়। রেন অলরেডি অনেক বেশি অসুস্থ ছিল, তাই ব্লাড ক্যাটারিং এর কারণে তার সাডেন ডেথ হয়ে যায়। রিয়ানের রেনকে অনেক বেশি ভালোবাসতো, তাই সে রেনের খুশির জন্য তার লাইফে কখনো ইন্টারফেয়ার করেনি। কিন্তু আজ যখন রেন এই দুনিয়ায় ছিল না, তখন ইয়ানো ভাবে যে সে বেঁচে থেকে কি বা করবে এবং সেও নিজেও শেষ হয়ে যায়। এখন ইয়েনের রিবর্ন হয়েছে, তাই ইয়ান কোনো মূল্যেই রেনকে হারাতে প্রস্তুত ছিল না এবং তাকে জোর করে তুলে নিয়ে যেতে থাকে। টিংকাং তার গাড়ির সামনে এসে দাঁড়ালে ইয়ান পরিষ্কার তাকে ক্র্যাশ করে সামনে এগিয়ে যেতে বলে। ইরেন তাকে এমনটা করতে মানা করে এবং হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। ইয়ান তার লোকদের টিংগাংকে এখান থেকে নিয়ে যেতে বলে। পরে রেনের ঘুম খুললে ইয়ান তার সামনে বসেছিল। সে ভালোবাসে রেনকে জড়িয়ে ধরতে গেলে রেন তাকে জোরে কামড় দেয়, কিন্তু ইয়ান তখনও খুবই কামছিল। হিরেন বলে তুমি আমার সঙ্গে এমন কেন করছো? সত্যি তুমি এক নম্বরের ডেভিল। হিরেন তাকে ছেড়ে দিতে বলে, কিন্তু ইয়েন বলে আমি তোমাকে জানাতে চাই যে টিং আমার কবজায় আছে। হিরেন ঘাবড়ে গিয়ে বলে তুমি তার সঙ্গে কি করেছো? ইয়ান সাহেব বলে তুমি যত ভালোভাবে বিহেভ করবে টিঙ্গা তত কম সাফার করবে। রেনের ফিভার ছিল, তাই তাকে প্রপার রেস্ট করতে বলে। তখন রেন রেগে গিয়ে বলতে থাকে তোমার আমার ব্যাপারে চিন্তা করার কোনোই দরকার নেই। বাটলার ইয়ানের কাপড়ের দাগ দেখে বলে যে ক্ষতটা ট্রিট করা দরকার, কিন্তু ইয়েন বলে এটা তো সামান্য ইনজুরি, আপনি জানেনই তো আমি একজন ডক্টর। বাটলার বলে জি আমি জানি, আপনি মেডিসিন স্পেশালিস্ট, মিস রেন এর জন্য শিখেছেন। পর ইয়ান মেডিসিন প্রিপেয়ার করছিল, তখন সেখানে ইয়ানের গ্র্যান্ডপার একজন লোক আসে। সে বলে শুনতে পেয়েছি ফু ফ্যামিলি সন আপনার কবজায় আছে। তার গলায় বাইটের দাগ দেখে বলে এমন মনে হচ্ছে মিস রেন আপনার সঙ্গে কিছু একটা ঠিক করেননি। আপনি চায়নার সবচেয়ে পাওয়ারফুল পারসন, তার উপরে আপনি আপনার হ্যান্ডসামনেস এর জন্য অনেক বেশি ফেমাস। তারপর মিস রেনের নজর আপনার উপর কিভাবে পড়লো না? ইয়ান রুডলি বলে তুমি গ্র্যান্ডপার জন্য ডকুমেন্ট নিতে এসেছো, তাই চুপচাপ নিয়ে যেতে পারো। সেই লোক বলে কাল মিডিয়া পার্সনদের সামনে আপনার ইন্টারভিউ আছে, সবাই জানতে চাইবে এভাবে হঠাৎ করে ওয়েডিং হাইজ্যাক করার পিছনে কারণ কি। তাই আপনি একটু ভেবেচিন্তে উত্তর দিবেন, কারণ পুরো দুনিয়ার নজর আপনার উপরেই আছে। কিন্তু ইয়ান রেগে গিয়ে তাকে চলে যেতে বলে। এরপর রিন ইয়ানের স্টাডি রুমের বাইরে এসে ভাবতে থাকে আমি এমন কি করতে পারি যাতে ডেভিল টিংগাংকে ছেড়ে দেয়। কিছুক্ষণ পর ইয়ান নিজেই বাইরে আসে, তারপর বলে কি ব্যাপার, তোমার এত সাহস হয়ে গিয়েছে যে তুমি নিজে আমার সঙ্গে দেখা করতে চলে এসেছো? ইরেন বলে আমার থেকে দূরে থাকো, আমি টিং এর ওয়াইফ। তুমি যদি আমাকে এভাবে কিডন্যাপ করে রাখো তাহলে আমার ফ্যামিলি আর ওই ফ্যামিলি তোমাকে জীবিত ছাড়বে না। কিন্তু রেনের একদমই আইডিয়া ছিল না যে জিংসা কতটা ভয়ঙ্কর। ইয়ানো এখনো তার সঙ্গে ভালোভাবে কথা বলে এখানে আবহাওয়া অনেক খারাপ এবং সামনে আরো খারাপ হতে চলেছে, তাই নিজের ঠিক মতো খেয়াল রেখো। ইরান বলে আমরা দুজন কখনো এক হতে পারি না, আর আমি যাকে ভালোবাসি সে এখনই টিংশায় নাম নিতে গেলে ইয়ান বলে আমি তোমাকে তার কাছে কখনোই যেতে দিব না, না হলে সে তোমাকে মেরে ফেলবে। জানা যায় মিসক্যারেজের পর অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিল সে। তখন টিংসা উল্টো তার চিন্তা করার বদলে ডাক্তার বলছে তোমার কাছে খুব বেশি হলে কয়েকদিনই বাকি ছিল, তাহলে তুমি তোমার হার্ট ইয়াওকে ডোনেট করে দিচ্ছ না কেন? অন্তত মরার আগে তুমি একটি ভালো কাজ করে যাও। মানে সত্যিই টিংসা অনেক বেশি নির্লজ্জ ছিল, কিন্তু রেন তার ইন্টেনশনের ব্যাপারে একদমই আইডিয়া রাখতো না। তাই এখান থেকে বলে আমাকে কেউ মারলেও সেটা তুমিই হবে। আমি জানি তুমি আমাকে বিয়ে করতে চাও, কিন্তু এমন স্বপ্নই থেকে যাবে। কিন্তু ইয়ান এখনো তার সঙ্গে ভালোভাবে কথা বলছিল। এরপর ইয়ান আবার তাকে কামড়ে দেয়। ইয়ান অনেক ভালোবেসে বলে আমাকে বিয়ে করা ছাড়া তোমার কাছে আর কোনো অপশনই নেই। পর ইয়ান সেই কামড়ের দাগে অনেক ভালোবেসে কিস করে সে ঠিক করে নিয়েছিল রেনকে জীবিত রাখার জন্য জিংজাকে শেষ করতে হলেও সে তার জন্য প্রস্তুত। এরপরে ইয়ানের বডিগার্ড বাইরে থেকে আওয়াজ দেয় যে বেসমেন্টে যে পার্সনকে লক করে রাখা হয়েছে তার কন্ডিশন অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে। পর ইয়ান মিডিয়া পার্সনদের সামনে বলে যে রেন আমার ফিয়ন্সে। রিপোর্টাররা জিজ্ঞাসা করে তাহলে তাদের ওয়েডিং কবে হতে যাচ্ছে? ইয়ান বলে আর একটু সময় আছে। তারপর নিজের বাইটের দাগের দিকে ইশারা করে বলে সত্যি আমার ওয়াইফ একটু বেশি বেতাব,
তখন সবাই লজ্জা পেতে থাকে। ইডেনও নিউজ দেখছিল। তার অনেক রাগ হয় যে মিডিয়ার সামনে সে এভাবে পাগলামি করছে। সে তাকে একদমই বিয়ে করবে না। এরপর রাগের মাথায় জিনিসপত্র ভাঙতে শুরু করে। তখন বাটলার বলে, প্লিজ আপনি শান্ত হয়ে যান। রেন তার ভাইকে কল করে। তার ভাই বলে, আপনি চিন্তা করবেন না, ইয়েন আপনাকে কখনো হার্ট করবে না। জানা যায় তার ভাইও রিবর্ন হয়েছে। সে জানতো কিভাবে ইয়েন তার সিস্টারের জন্য নিজেকে শেষ করে দিয়েছিল। মিয়ান জিজ্ঞাসা করে, তোমার জাও ইয়েনের নাম কিভাবে জানা? এখন তার ভাই আর কি বা বলবে, তাই অজুহাত বানিয়ে বলে ইয়েন তাদের কোম্পানির ইনভেস্টর, তাই তার সম্পর্কে তার একটু আধটু জানা আছে। রেন বলে, কিন্তু টিং এর কি হবে? তুমি তো আগে বলতে যে আমি আর টিং একে অপরের জন্য পারফেক্ট ম্যাচ। তার ভাই এটা শুনে বলে, এখনো পর্যন্ত টিং মারা যায়নি। বলে, আপনি যদি ফিরে আসতে চান তাহলে আমরা আপনাকে নিতে চলে আসবো। এখন রেন টিংসাকে দেখার জন্য বেসমেন্টে আসে, কিন্তু বডিগার্ড তাকে ভিতরে যেতে মানা করে। জানায় যে টিং অলরেডি এখান থেকে পালিয়ে গিয়েছে। কিন্তু রেনের মনে হয় সে মিথ্যে বলছে, তাই সে লকআপের ভিতরে চলে যায়। তখন বডিগার্ড তাড়াতাড়ি কল করে ইয়েনকে জানায়, কিন্তু ইয়েন বলে কোনো সমস্যা নেই, শুধু তাকে ভয় দেখাবে না। এখনই সত্যি টিংসা সেখান থেকে বের হয়ে এসেছিল এবং তার অবস্থা অনেক বেশি খারাপ হচ্ছিল। ইয়েন তার কাছে এলে টিংসা রেগে গিয়ে বলে, তুমি কে? আমার পার্সোনাল ফ্রিডম কেড়ে নেওয়ার সাহস কিভাবে হচ্ছে তোমার? ইয়ান বলে, পার্সোনাল ফ্রিডমের কথা তুমি বলছো? তোমার কোনো আইডিয়া নেই তোমার কারণে কি কতটা সাফার করছে। জানা যায় রেন অসুস্থ ছিল এবং তারপর টিংসাও তাকে নিজের বাড়িতে বন্দি করে রাখছিল। ইরেন রিকোয়েস্ট করেছিল যেন তাকে ছেড়ে দিতে, কিন্তু মিসক্যারেজ হওয়ার পরও টিংসাও তার সঙ্গে জোর করে। টিংসাও ইয়ানের উপর রেগে গিয়ে বলতে থাকে, রেন শুধু আমার ওয়াইফ। ইয়ান বলে, আচ্ছা, কিন্তু যতদূর আমি জানি তুমি এখনো আমার ফিয়ন্সের সঙ্গে ম্যারেজ সার্টিফিকেট কালেক্ট করনি, তাহলে আমার ফিয়ন্সেকে নিজের ওয়াইফ বলার সাহস কিভাবে হলো তোমার? কিংসা বলে, তুমি যদি রেনকে পেতে চাও তাহলে আমার সঙ্গে ফেয়ার কম্পিটিশন করো। ইয়ান বলে, তোমার এত সাহস হয়ে গিয়েছে যে তুমি আমার সঙ্গে কম্পিটিশন করার কথা বলছো? তুমি সে যোগ্য কি? যাই হোক, আমি তোমাকে জানাতে চাই যে আমি আর রেন খুব তাড়াতাড়ি বিয়ে করতে যাচ্ছি। অযথা এখানে মারামারি করলে আমাদের ওয়েডিং এর জন্য ব্যাড লাক হবে। তুমি নিজের বাড়িতে চলে যাও, আমি তোমাকে যেতে দিচ্ছি, তাই চুপচাপ এখান থেকে বের হয়ে যাও। তখন টিংসা ভয় পেয়ে সেখান থেকে পালাতে শুরু করে। ইয়ানের লোক বলে, আপনি সত্যি তাকে ছেড়ে দিচ্ছেন? ইয়ান বলে, একদমই না, তাকে এখনই গাড়ি দিয়ে উড়িয়ে দাও। তার লোক তাকে গাড়ি দিয়ে হিট করে দেয়। ইয়ান বলে, এখন এই লোকটাকে আবার তার ফ্যামিলির কাছে ফেলে দাও এবং তার উপরে নজর রাখার জন্য কাউকে পাঠিয়ে দাও। ইয়ান টিংসাকে এত সহজে মারতে যাচ্ছিল না, সে তাকে তিল তিল করে কষ্ট দিয়ে মারতে চায় যাতে রেনের রিভেঞ্জ নিতে পারে। এদিকে রেন হ্যাপি ছিল যে যাক ভালোই হয়েছে, টিংসা এখান থেকে বেঁচে পালাতে সক্ষম হয়েছে। এরপর ইয়ান আসে, বলে, তুমি কিছু খাচ্ছ না কেন? বাটলা বলে, ম্যাডাম অনেকক্ষণ ধরে আপনার আসার জন্য অপেক্ষা করছিলেন। তখন রেন বাটলারের দিকে রেগে তাকাতে থাকে। ইয়ান রেনকে বলে, যদি এমন হয় তাহলে এখন থেকে আমি অফিস থেকে তাড়াতাড়ি চলে আসবো, যাতে আমরা দুজন একসঙ্গে ডিনার করতে পারি। রেন বলে, এর কোনো দরকার নেই, কারণ খুব তাড়াতাড়ি আমার ফ্যামিলি আমাকে নিতে আসছে। আমার তো এই ভয় হচ্ছে যে আজ রাতে তুমি ঠিক মতো ঘুমাতেও পারবে না। ইয়ান বলে, এমন ব্যাপার হলে আজকে আমরা শেষবারের মতো একজন বন্ধুর মতো একসঙ্গে খেতে পারি। ইয়ান বলে, বন্ধু, তুমি আমার ওয়েডিং নষ্ট করছো, তারপর এসব বলার সাহস করছো? ইয়ান বলে, ভাই, কারণ আমি অনেক বেশি নির্লজ্জ। তখন ইয়ান তাকে হিট করে দেয়। সবাই তাদের এইভাবে দেখে হাসতে থাকে। ইয়ান তাদের দিকে ঘুরে তাকায়। তখন বাটলার বলে, এখন চিন্তা করবেন না, আমাদের টিম অনেক প্রফেশনাল, আমরা প্রমিস করছি আমরা হাসবো না। ইয়ানকে ভালো করে দেখে জিজ্ঞাসা করে, আমরা কি আগে কখনো দেখা করেছি? ইয়ান বলে, তুমি ঠিকই বলেছো, আমাকে ভালো করে দেখো, কি জানি তোমার সবকিছু মনে পড়ে যেতে পারে। জানা যায় কয়েক বছর আগে ইয়ানের ব্রাদার তার উপরে মিথ্যা চুরির অভিযোগ দিয়ে তাকে নাজায়েজ বলে তার মায়ের ইনসাল্ট করেছিল। তখন রেন এসে ইয়ানের হেল্প করে। সেই সময় থেকে ইয়েনের রেনের প্রতি ফার্স্ট সাইডের ভালোবাসা হয়ে গিয়েছিল। এখন ইয়েন রেনের অনেক ক্লোজ ছিল, তাই রেনের কাছে ব্যাপারটা অনেক অদ্ভুত লাগে। এরপরে তারা জানতে পারে যে রেনের ফ্যামিলি এসে গিয়েছে। রেন এক্সাইটেড হয়ে তাদের সঙ্গে দেখা করতে যেতে থাকে, কিন্তু ইয়েন হাউসের উপর থেকে রেনকে তার রুমে নিয়ে যেতে বলে। রেন কিছু শুনতে প্রস্তুত ছিল না, তাই ইয়েন নিজে জোর করে তাকে রুমে নিয়ে আসে। জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে ঘৃণা করো? রেন বলে, তুমি জোর করে আমাকে বন্দি করে নিজের কাছে রেখেছো, তো অবশ্যই আমি তোমাকে অনেক বেশি ঘৃণা করি। ইয়ান বলে, আমাকে ঘৃণা করো তার মানে তোমার আমার জন্য চিন্তা আছে। এখন আমাদের খুব তাড়াতাড়ি বিয়ে হতে যাচ্ছে, তাই আজ আমি তোমার ফাদারের সঙ্গে এই ব্যাপারে ভালোভাবে কথা বলার চেষ্টা করব। এটা বলে সে রেনকে কিস করে চলে যায়। এতে রেন অনেক বেশি রেগে যায়। এরপর ইয়ান এলে রেনের ফাদার চুপচাপ তাকে তাদের ডটারকে ডাকতে বলে, কিন্তু রেনের ভাই জিন অনেক ভালোবেসে ইয়ানকে ব্রাদার ইন ল বলে গ্রিট করে। বলে, থ্যাংক ইউ আমার সিস্টারকে খেয়াল রাখার জন্য। আমি জানি আমার সিস্টার বেশ রাগী টাইপের, আপনি চিন্তা করবেন না, আমি আপনার আর আমার ড্যাডের মধ্যে মিট আপ করানোর চেষ্টা করব, কিন্তু আমার সিস্টারকে আপনাকে সামলাতে হবে। ইয়ান বলে, তুমি আমাকে চেনো না, আমার উপরে এত ট্রাস্ট করছো? জিন বলে, আপনার উপরে ট্রাস্ট
না করলে কি ওই বাজে মানুষ টিং এর উপরে করব? ইয়ানের সন্দেহ হয় তাহলে কি রেনের ভাইয়েরও রিবর্ন হয়েছে? ইরানের ফাদার জিনের উপর রেগে যেতে শুরু করে যে এই লোকটা তোমার সিস্টারকে কিডন্যাপ করে নিজের কাছে আটকে রেখেছে আর তুমি এত ভালোবেসে তার সঙ্গে কথা বলছো। ইয়ান বলে আমি জানি জাও ফ্যামিলি অনেক বেশি পাওয়ারফুল, তার মানে এই নয় যে তোমার যে কোনো ওয়েডিং হাইজ্যাক করার অধিকার আছে। কিন্তু ইয়ান বলে রেন তো আমার কাছেই থাকবে এবং হাউসের পার্সনকে চা দিতে বলে। তখন তার ফাদার রাগের মাথায় চায়ের কাপ নিচে ফেলে দেন। তার উপরে রেনের রুমে ভাঙচুর করছিল, তাই ইয়ান বাটলারদেরকে উপরে গিয়ে দেখার ইশারা করে। রেনের ফাদার বলে আমি এখানে চা খেতে আসিনি, আমার ডটারকে নিতে এসেছি, তাই চুপচাপ তাকে আমার হাতে তুলে দাও। ইয়ান বলে খুব তাড়াতাড়ি আমার আর রেনের বিয়ে হতে যাচ্ছে। তখন রেনের ফাদার বলে রেনের হাজবেন্ড শুধু টিং, এভাবে তুমি আমার ডটারের রেপুটেশন নষ্ট করতে চাও। এদিকে বাটলার দরজা খুলে দেখতে আসে, তখন রেন রুম থেকে বের হয়ে যায়। অন্যদিকে ইয়ান রেনের ফাদারকে বলে সবাই জানে যে আমি ওয়েডিং হতে দিইনি, তাই যদি কারো রেপুটেশন নষ্ট হয় সেটা আমার হবে, এর কোনো ইফেক্ট রেনের উপরে পড়বে না। যাই হোক, যাওয়ার সেই ফ্যামিলির মধ্যে বিয়ে হলে এতে আপনার সেই ফ্যামিলির বেনিফিট হবে। আপনি জানেন ফু ফ্যামিলি এতটা পাওয়ারফুল নয়। আমার কথা হলো আপনি ফু ফ্যামিলির সঙ্গে আপনার সব কোঅপারেশন ক্যান্সেল করে দিন, আপনার সব লসের জন্য আমি কম্পেনসেশন দিতেও প্রস্তুত। কিন্তু রেনের ফাদার বলে আমি এমন মানুষ নয় যে টাকার জন্য নিজের ডটারকে সেল করে দিব, তাই এটা কখনোই হবে না। আর তুমি আমার ডটারকে বিয়ে করতে চাও, কিন্তু আমার ডটার তোমাকে কখনোই বিয়ে করবে না। ইয়ান বলে যদি রেন নিজে থেকেই বিয়ের জন্য রাজি হয়ে যায় তাহলে জিন ইয়ানের ফুল সাপোর্টে ছিল, কিন্তু যখনই রেন এসে বলে আমি কখনোই তোমাকে বিয়ে করব না, আমি আশা করি এখন তুমি আমাকে আর বিরক্ত করবে না। ইয়ান বলে তুমি জানো না টিংসা কি ধরনের পার্সন। রেনের ফাদার বলতে শুরু করে তুমি এখন আমার ডটারের সঙ্গে ফাও করতে চাও। ইয়ান বলে ঠিক আছে, আপনারা রেনকে নিজেদের সঙ্গে নিয়ে যেতে পারেন, কিন্তু তারপর টিং বাঁচবে না। রেন বলে তুমি চাও কি? রেনের ফাদার বলে তুমি চিন্তা করো না, এরা ফু ফ্যামিলির কোনো ক্ষতি করতে পারবে না। জিন বলে সিস্টার আমি শুনেছি ব্যাচেলর টিংসার অবস্থা খুবই খারাপ। রেন বলে সত্যি কি এতটা ইনজোর? জিন বলে অনেক বেশি। আপনি কি চান ইয়ান আবার টিংসাকে টর্চার করো? ফালতুতে মারামারি হয়ে যাবে। কিন্তু রেনের ফাদার তাকে বাজে কথা বন্ধ করতে বলে। শিরনকে বলে তুমি চিন্তা করো না, কিছুই হবে না। তারপর রেনকে নিয়ে সেখান থেকে যেতে শুরু করে। তখন ইয়েনের অর্ডারে তার বডিগার্ডরা তাদের সেখান থেকে নিয়ে চলে যায়। জিনকেও নিয়ে যাচ্ছিল। তখন জিন বলে আরে তোমরা কষ্ট করো না, আমি নিজেই নিয়ে যাচ্ছি। রেন বুঝে গিয়েছিল যে ইয়ান তাকে এত সহজে যেতে দিবে না এবং সেভাবে হাতের উপর হাত রেখে বসে থাকতে পারে না। ইয়ানকে বলে আমি যদি তোমার সঙ্গে বিয়ে করতে রাজি না হয় তাহলে কি তুমি আমার ফ্যামিলির সঙ্গে কিছু করবে? ইয়ান হ্যাঁ বলে। ইরেন হঠাৎ ইয়ানের কাছে আসে। তখন ইয়ান বলে কি হয়েছে, তোমার কিছু বলার আছে? কিন্তু রেন হঠাৎ তাকে কিস করতে শুরু করে। এতে ইয়ান তো অবাক হয়ে যায় এবং এক মুহূর্তের জন্য তার মুখ দিয়ে কোনো কথাই বের হয় না। এরপর রেনের মাথায় কিছু একটা চলছিল, তাই সে বলে এখন আমাদের বিয়ে হতে যাচ্ছে, তাই আমি তোমার ফ্যামিলির সঙ্গে দেখা করতে চাই। ইয়ান তার কথা মেনে নেয়। এরপর যখন মেড মেডিসিন নিয়ে আসে ইয়ান তাড়াতাড়ি আগে তাকে মেডিসিন খেতে বলে। এখন রেনের মাথায় শুধু এটাই চলছিল যে তাকে নিজের ফ্যামিলিকে প্রোটেক্ট করতে হবে, তাই একবার তাকে ইয়ানের ফ্যামিলির সঙ্গে কথা বলতেই হবে। কি জানি হয়তো তারা তার কথা বুঝবে। এদিকে ইয়ান কিসের কথা ভেবে লজ্জা পাচ্ছিল। তখন বাটলার এসে বলে ম্যাডাম হঠাৎ করে আপনার গ্র্যান্ডপার সঙ্গে কেন দেখা করতে চাইছেন? মনে হচ্ছে তিনি বিয়ে থেকে বাঁচার জন্য কোনো প্ল্যান করছে, তাই আমাদের দ্রুত কিছু করতে হবে। কিন্তু ইয়ান তখন ওর কিসের কথাই ভাবছিল। বাটলার আবার ডাকলে সে বলে আপনি চিন্তা করবেন না, ইয়ানের গ্র্যান্ডপা রেনের দ্বারা এত সহজে ম্যানিপুলেট হবে না। এদিকে টিং হসপিটালে ছিল এবং ইয়ানের উপর তার অনেক রাগ হচ্ছিল। তার মম বলে রেনকে তো আমার সঙ্গে আসেনি। জিঞ্জা বলে রেন ইয়ানের সঙ্গে অনেক মজা করে আছে। তার মম বলে তার মানে ওই মেয়ে এখন আর পিওর নেই। রেন সত্যি অনেক নির্লজ্জ। এখন তো ওই ইউজ মেয়েটা আমাদের ফু ফ্যামিলির ডটার ইন ল হওয়ার যোগ্যই নয়। এখন ইয়ান রেনকে নিজের বাড়িতে নিয়ে আসে এবং গ্র্যান্ডপার সঙ্গে তার ইন্ট্রোডিউস করিয়ে দেয়। গ্র্যান্ডপা ভাবে তাহলে এই মেয়েই সে, যা চক্রে ইয়ান এতটা চেঞ্জ হয়ে গিয়েছে। এরপরে সেখানে তার ব্রাদার চেন আসে। ইয়ান মুসকে এসে বলে তাহলে তুমি সত্যি বিয়ে করতে যাচ্ছ? ইয়ান তার পায়ের দিকে তাকাতে শুরু করে, তাকে মনে করে দেওয়ার চেষ্টা করা যে সে তার এমন অবস্থা করেছে। শেং রেনকে বলে এমন মনে হচ্ছে আমরা আগে দেখা করেছি। কিন্তু রেন একটু কনফিউজ ছিল। এখন গ্র্যান্ডপা ইয়ানের সঙ্গে একা কথা বলার ছিল, তাই ইয়ান চলে যায়। তার চলে যাওয়ার পর চেং বলে সিস্টার ইন ল তুমি কি সত্যি আমাকে মনে করতে পারছো না? ইয়ান জানতে পারে চ্যাং কোনো না কোনো প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করবে, তাই হাউসকিপারকে তাকে রুমে নিয়ে যাওয়ার জন্য পাঠানো হয়েছিল, কিন্তু চেং যেতে মানা করে দেয়। রেনকে বলে ইয়ান ভয় পাচ্ছে, আমি যেন তোমাকে সত্যিটা না বলে দেই। ইয়ান বলে তাহলে আপনার কথা মানে হলো আপনি ক্রিপল হওয়ার সময় ইয়ান কোথায় ছিল? এখন এটা জিজ্ঞাসা করো না যে আমি কিভাবে জানি। পরিষ্কার দেখা যাচ্ছিল তুমি ইয়ানের সামনে কিভাবে ভয় পাচ্ছিলে। শেং বলে কি ব্যাপার, মিস রেন তো অনেক স্মার্ট। যাই হোক আপনার 6 বছর আগে সেই ইনসিডেন্টের কথা মনে আছে তাই না? শিরন বলে তাহলে সেই পার্সন তুমি ছিলে যে ইয়ানকে বিরক্ত করেছিলে? শেং বলে তুমি ঠিকই বলেছ, তখন আমি ইয়ানকে একটু অফেন্ড করে ফেলেছিলাম। আপনি সেখান থেকে চলে যাওয়ার
যাওয়ার পর ইয়ান আমার খুব খারাপ ভাবে মারার চেষ্টা করেছিল, তাই আজ আমার পায়ের এই অবস্থা। ইয়ান সত্যি একটা ডেমন। আপনি যদি তাকে বিয়ে করেন তাহলে আপনাকে অনেক বেশি আফসোস করতে হবে। ঠিক তখন ইয়ান আসে, বলে রেন আমাকে বিয়ে করবে কিনা, ওর সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই, এর সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই, এবং তাকে নিজের সঙ্গে নিয়ে চলে যায়। ইয়ান চেংকে রুমে নিয়ে এসে বলে, তাহলে তুমি রেনকে আমার বিরুদ্ধে করার চেষ্টা করছিলে? তখন চেং মাপ চাইতে শুরু করে যে তার ভুল হয়ে গিয়েছে, কিন্তু ইয়ান তাকে খুব খারাপ ভাবে হার্ট করে দেয়। হিরন এসব দেখে বলে, তুমি সত্যি সাইকো। রেন চলে যাওয়ার পর ইয়ান বলে, আমি শুধু তার লিপস কেটেছি যাতে ফিউচারে সে বেশি বকবক না করে। এখন রেন দৌড়ে গ্র্যান্ডপাকে সব বলতে আসে, কিন্তু গ্র্যান্ডপা তো অনেক রিল্যাক্সে ছিলেন এবং তার সঙ্গে বসে চা খেতে বলেন। গ্র্যান্ডপা বলে, আমি জানি যে ইয়ান জোর করে তোমাকে নিজের কাছে আটকে রেখেছে। রেন বলে, আপনি সব জানেন? আমি আপনাকে বলতে চাই যে আমি অন্য কাউকে ভালোবাসি, তাই প্লিজ আপনি তাকে বলুন আমাকে এখান থেকে যেতে দিতে। কিন্তু গ্র্যান্ডপা বলে, এখানে যে যা করে অনেক ভেবে চিন্তেই করে। তিনি তাকে টিংসা আর তার মায়ের ভিডিও দেখান, যেখানে দুজন মিলে কিভাবে তার নামে খারাপ কথা বলছে। ইয়ানের মনে পড়ে যে আগে টিংসার মম তার সঙ্গে কত ভালোভাবে বিহেভ করতো। ভিডিও দেখার পর রেন বলে, আমি ইয়ানের সঙ্গে থাকতে পারবো না। আমি আর টিং 6 বছর ধরে একে অপরের সঙ্গে আছি এবং আমি এত সহজে তার উপরে হার মানি না। হিরনের ভিতরে ভিতরে খারাপ লাগছিল যে তার কারণে আজ টিউচার এমন অবস্থা। গ্র্যান্ডপা রেনকে বলে, তুমি যদি যাও ফ্যামিলিতে বিয়ে করো তাহলে আমরা সবাই তোমাকে ভালোভাবে ট্রিট করব। হিরোইন বলে, আমি কেন করব? আমি একটা সিম্পল ফ্যামিলি থেকে বিলং করি, আমাদের তো যাও ফ্যামিলির সঙ্গে কোনো ম্যাচই নেই। গ্র্যান্ডপা বলে, অবশ্যই আমাদের ফ্যামিলি রিচ আর পাওয়ারফুল, কিন্তু তারপর আমাদের জন্য পাওয়ারফুল ব্যাকগ্রাউন্ড এতটা ম্যাটার করে না। ইয়ান তোমাকে পছন্দ করে তোমাকে বিয়ে করতে চায়, তাহলে আমার কোনো সমস্যা কেনই বা হবে? শিয়ান বলে, সরি যে আমি এমন কথা বলছি, কিন্তু আপনার আমাদের বিয়ে নিয়ে কোনো সমস্যা নেই, কারণ আপনি আমার মাধ্যমে ইয়ানকে যাও ফ্যামিলিতে রাখতে চান যাতে সে আপনার ফ্যামিলি বিজনেস কে এগিয়ে নিয়ে যায়। গ্র্যান্ডপা বলে, তুমি তো বেশি স্মার্ট। ইয়ান বলে, কিন্তু আমি চাই না ইয়ান আমাকে পছন্দ করুক। এটা শুনে ইয়ান দুঃখী হয়ে যায়। এখন দুজন ফিরেই যাচ্ছিল। ইয়ান আগে কিছু জিনিসপত্র কারে রাখার জন্য চলে যায়। তখন ইয়ানের কাজিনরা আসে এবং রেনকে নিচু দেখাতে শুরু করে। ইয়ানের কাজিন ইয়াও বলে, তুমি তো বেশ ক্যাপাবল বেড হলে। তুমি জানো গ্র্যান্ডপা তার ইনহেরিটেন্স ব্রাদার ইয়ানকে দিতে চেয়েছিল, তাই তুমি আগে ব্রাদার ইয়ানকে সার্কেস করে তার সঙ্গে হয়ে গেলে। কিন্তু রেন বলে, আমি ইয়ানকে বিয়ে করতে যাচ্ছি না, আমি শুধু টিংকে পছন্দ করি। তখন ইয়াও তাকে থাপ্পড় মারে, বলে, তুমি অলরেডি যাও ফ্যামিলিতে পৌঁছে গিয়েছো আর আমার সামনে নাটক করছো। ইয়াওয়ের ব্রাদার বলে, তুমি চুপচাপ এখান থেকে চলে যাও। রেন ভাবে বিয়ে ক্যান্সেল করানোর এটা একটা ভালো সুযোগ, তাই তাদের সামনে নাটক করতে শুরু করে। যদি আপনারা না চান যে আমি ইয়ানের সঙ্গে থাকি তাহলে ঠিক আছে, আমি যাও ফ্যামিলির সঙ্গে এনগেজমেন্ট ক্যান্সেল করে এখান থেকে চলে যাব। ইয়াও বলে, এই তো হলো কথা, এমনিতে তুমি ব্রাদার ইয়ানের যোগ্য নও। ঠিক তখন ইয়ান আসে। ইয়াও ভয় পেয়ে যায়, আর এখন রেন ইচ্ছে করে কাঁদার নাটক করে, বলে, সম্ভবত তোমার ফ্যামিলি আমাকে পছন্দ করে না, তাই আমি চলে যাচ্ছি। তখন ইয়ান ইয়াকে বলে, যা চলে যাওয়া উচিত সে তুমি, আর উল্টো ইয়াওকে হাত ধরে তাকে থাপ্পড় মারে, বলে, এটা তোমার পানিশমেন্ট, কারণ তুমি তোমার সিস্টার ইন লকে ডিসরেসপেক্ট করেছো, এবং তাকে ওয়ার্ন করে যে নেক্সট টাইম থেকে এমন যেন না হয়। তখন ইয়াও অনেক বেশি রেগে যায় এবং দুজন যাচ্ছিল। তখন রেন জিজ্ঞাসা করে, তুমি কি টিংসার হসপিটাল রুমে ক্যামেরা ইনস্টল করেছো? ইয়ান কিছু বলার আগে রেন বলে, টিঙ্গা আর তার মমের কথা শুনে আমার অনেক খারাপ লেগেছে, কিন্তু যখন আমি এই ব্যাপারটা ভালোভাবে চিন্তা করলাম তখন আমি রিয়েলাইজ করলাম যে তাদের এই জায়গা পর্যন্ত নিয়ে আসার জন্য তোমাকেই ফোর্স করা হয়েছে। আমি 6 বছর ধরে টিংজার সঙ্গে ছিলাম এবং আমি তার অভ্যস্ত হয়ে গিয়েছি। ইয়াং বলে, টিংজা তোমার জন্য ভালো পার্সন নয়। রেন বলে, তুমি টিংজাকে নিয়ে এত শিওর কেন? ইয়ান বলে, কারণ আমি তোমাকে ভালোবাসি। কিন্তু রেন বলে, এই দুনিয়ায় বিনা কারণে কেউ কাউকে ভালোবাসে না। এখন তুমি আমার কথাগুলো বদলানোর চেষ্টা করো না। তখন ইয়ান বলে, ঠিক আছে আমি বলছি, তুমি অলরেডি একবার মারা গিয়েছিলে এবং আমি ফিউচার থেকে তোমার কাছে এসেছি, কিন্তু রেনের কাছে এইসব মজা মনে হয়। এখন ইয়ান আর কি বা বলবে। এখন রাস্তায় রেন ইয়ানের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে, এতে ইয়ানের খুব ভালো লাগে। এরপর ফুপ ফ্যামিলি ইয়ানের সঙ্গে দেখা করতে আসে। তখন ড্রাইভার বলে, ম্যাডাম এখন ঘুমাচ্ছেন, তাই আপনারা একটু অপেক্ষা করুন। তখন টিংসার মম দেখে যে রেন ইয়ানের কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে। ইরেনকে ইয়ানকে আগে রুমে শুয়ে দিতে আসে, এরপর তাকে ভালোবেসে কিসও করে। ইয়ান নিচে এলে টিংসার মম রেনকে নিয়ে বাজে কথা বলতে থাকে। তখন ইয়ান তার বডিগার্ডদের তাকে পানিশমেন্ট দিতে বলে। টিংসার ফাদার বলে, আমি আমার ওয়াইফের জন্য মাপ চাই, আর ডিভোর্স এগ্রিমেন্ট দেখিয়ে বলে, আমার ছেলে আগে থেকে রেনের সঙ্গে ডিভোর্স নিতে চেয়েছিল এবং সে রেনকে পছন্দও করে না, তাই আপনি আমার ছেলেকে মাফ করে দিন। এখন এইসব কথা
রেন শুনে ফেলে। সে দুঃখী হয়ে নিচের রুমে চলে যায়। টিংশার ফাদার তাদের কোম্পানির ব্যাংক্রাফট না করার জন্য রিকোয়েস্ট করেন। তখন ইয়ান বলে সামনে থেকে ভুল করে যেন তাদের কারণে রেনের কোনো সমস্যা না হয়। টিংশার ফাদার ইয়ানের সব কথা মানতে প্রস্তুত ছিল। এরপর ইয়ান জানতে পারে যে রেন হঠাৎ অজ্ঞান হয়ে গিয়েছে। এখন রেনের শরীর অনেক বেশি খারাপ ছিল, তার হাই ফিভার ছিল। তাই ইয়ান আজ থেকে রেনের সঙ্গেই ঘুমায় যাতে তার ফিভার কমতে পারে। রেন রাতে স্বপ্ন দেখে যে সে আগুনে জ্বলছে এবং টিং এর কাছে হেল্প চাইছে, কিন্তু টিং অন্য একটি মেয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে সময় কাটাচ্ছে। এখন স্বপ্নের কারণে রিং টিংচার নাম নিয়ে নেয়, কিন্তু তারপর রেন বলে যে তার সঙ্গে আছে এবং তার কাছে থাকে। তখন রেন আবার টিং এর নাম নেয়। এখন ইয়ানে খুব জেলাসি হয়, বলে একবার দেখো তো আমি কে। তখন রেন ইয়ানের নাম নেয়। ইয়ান বলে তুমি চিন্তা করো না, আমি তোমার কিছুই হতে দিব না। পরের দিন সকালে রেনের ঘুম খুললে দেখে সে ইয়ানের অনেক কাছাকাছি আছে। ইয়ান বলে চিন্তা করো না ওয়াইফ, আমি তোমার সঙ্গে কিছুই করিনি। রেন বলে আমি তোমার ওয়াইফ নয়। ইয়ান বলে কাল আমাদের বিয়ে হতে যাচ্ছে, তাই অফকোর্স তুমি আমার ওয়াইফ। রেন দেখে তার গলায় অনেকগুলো দাগ রয়েছে, তাই সে জিজ্ঞাসা করে এগুলো কি। ইয়ান বলে শুধু তোমাকে একটু ভালোবেসেছিলাম, আমি কি আরো ভালোবাসতে পারি। তখন রেন তাকে রুম থেকে বের করে দেয়। তার রুমের বাইরে বাটলার ছিল। সে বলে ওয়েডিং এর সব প্রস্তুতি হয়ে গিয়েছে, এখন দুইজনের ওয়েডিং সেরেমনি হতে যাচ্ছিল। ইরানের ফাদার এখনো এতটা হ্যাপি ছিল না, কিন্তু ইয়ান বলে যে সে রেনকে সবসময় প্রোটেক্ট করবে এবং তাকে অনেক বেশি ভালোবাসা দিবে। ফাইনালি দুজনের ওয়েডিং সেরেমনি সম্পূর্ণ হয়। ইয়ান রেনকে কিস করতেই যাচ্ছিল, তখন রেনের একটু অদ্ভুত লাগে। ইয়ান বলে এখন তুমি আমার ওয়াইফ, তারপরও তুমি এত লজ্জা পাচ্ছ। তখন রেন চোখ বন্ধ করে নেয় এবং ইয়ান তাকে খুব ভালোভাবে কিস করে। পরে ইয়ান এখানে রেনের কেয়ার করছিল। তখন রেন হঠাৎ জিজ্ঞাসা করে তোমার লাইফে নিশ্চয়ই এমন কোনো মেয়ে ছিল যাকে তুমি পছন্দ করতে। ইয়ান বলে হ্যাঁ, একজন মেয়ে ছিল, আসলে সেই মেয়েটাই ছিল রেনি, যাকে ইয়ান 7 বছর ধরেই পছন্দ করে আসছিল। কিন্তু এই কথা শুনে রেনের জেলাসি হয়, বলে এক তো আমার ওয়েডিং এ ডিস্ট্রয় করে তুমি আমাকে বিয়ে করেছো, তার উপর আমার সামনে বলা সাহস করছে যে তুমি অন্য কোনো মেয়েকে পছন্দ করতে। তখন ইয়ান হাসতে শুরু করে। এরপর সেখানে রেনের কেয়ারটেকার আসে। রেন তাকে দেখে সারপ্রাইজ হয়ে যায়। আসলে ইয়ানি রেনের কেয়ারটেকারকে এখানে ডেকেছিল যাতে রেনের নিজের মতো ফিল হয়। তার উপরে ইয়ান তার এত খেয়াল রাখছিল, তাই রেন অনেক হ্যাপিও ছিল। এখন দুজন ঘুমাতে যাচ্ছিল। তখন ইয়ান বলে তোমার মনে আছে তো আজ আমাদের ওয়েডিং নাইট। রেন অজুহাত দেয় যে তার ভালো ফিল হচ্ছে না। ইয়ান বলে আচ্ছা এমন ব্যাপার, তাহলে চলো আমি তোমাকে একটু কমফোর্টেবল ফিল করাই। রেন বলে সেটা কিভাবে। তখন ইয়ান তাকে এখানে সেখানে কিস করতে থাকে। রেন তাকে এমন করতে মানা করে। ইয়ান বলে আমি কিছুই করছি না, কিন্তু চলো আমাকে একটা কিস দাও। কিন্তু রেন এখনো মানা করছিল। তখন ইয়ান তাকে কপালে কিস করে ভালোবেসে হাত করে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রেন ধীরে ধীরে চলে যাচ্ছিল। তখন ইয়ান উল্টো তাকে শক্ত করে হাত করে নেয়। এখন রেন অ্যাক্সিডেন্টলি তাকে হিট করে দেয়। তখন বেচারা মুখ দেখার মতো হয়ে যায়। এতে রেনের ইয়ানের জন্য একটু খারাপও লাগে। এরপরে তারা জানতে পারে যে ইয়ানের আরো একজন কাজিন তার সঙ্গে দেখা করতে এসেছে। আসলে ইয়ানের নিজের এই কাজিনের সঙ্গে অনেক ভালো রিলেশন ছিল। তার কাজিন জানায় যে আমরা ঠিকই গেস করেছিলাম। এখন ইয়ে ইচ্ছে করেই টিজের কাছে যার কথা ভাবছে যাতে সিস্টার ইন লর কাছ থেকে রিভেঞ্জ নিতে পারে। ইয়ান বলে কিন্তু তুমি চিন্তা করো না, তার আগে আমি তোমার সিস্টার ইন লকে আমার ভালোবাসায় ফেলবো। রেনের সঙ্গে দেখা করতে আসে এবং তার জন্য অনেক এক্সপেন্সিভ জিনিস নিয়ে আসে। তার রেন তো অবাক হয়ে যায়। ইয়ানের কাজিন তাকে টিজ করে বলে আপনি তো দিনে বেশ ক্লান্ত ক্লান্ত দেখাচ্ছেন, মনে হচ্ছে ভাই আপনাকে ঘুমাতেই দেয়নি। রেন বলে এমন কোনো ব্যাপার নয়, এমনিতেও তোমার ভাইয়ের লাইফে মেয়ের তো কমতি নেই। এরপর তার কাজিন কিছু বলতে গেলে যখনই সে জানতে পারে যে বাড়ি থেকে কল এসেছে তখন কথা বলার জন্য চলে যায়। ঠিক তখনই ইয়ান রেনের কাছে আসে, বলে তাহলে তোমার মনে হয় আমি ক্লিন নয়, তুমি আমাকে চেক করতে পারো। ইয়ান বলে আমি কিভাবে চেক করব। ইয়ান বলে আমার ওয়াইফের যেমন ইচ্ছে সে আমাকে সেভাবে চেক করতে পারে। ইয়ানের খুবই অদ্ভুত লাগে, বলে এসব ঠিক নয়। ইয়ান বলে অলরেডি আমাদের দুজনে বিয়ে হয়ে গিয়েছে, তাই একজন হাজবেন্ড আর ওয়াইফের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা নর্মাল। ইয়ান নিজেকে টাচ করাতে থাকে। তখন রেন বলে তুমি কি সব মেয়ের কাছ থেকে নিজেকে এভাবে টাচ করাও। ইয়ান বলে না, শুধু তুমি একা। রেন তাকে দেখে যাচ্ছিল। তখন ইয়ান বলে কি হলো, আমি কি এতটাই হ্যান্ডসাম। তখন রেন ইশারায় হ্যাঁ বলে, তাহলে তুমি কি আমাকে কিস করতে চাও। রেন ভাবে আমি ইয়ানের সামনে নিজেকে কন্ট্রোল করতে পারি না কেন। সে তাকে পুশ করে বলে শেষ পর্যন্ত তুমি কে। ইয়ান অনেক ভালোবেসে বলে প্রিভিয়াস লাইফে আমি তোমার ডগ ছিলাম আর এখন তোমার হাজবেন্ড। এটা বলে সে তাকে হঠাৎ করে কিস করে চলে যায়। এদিকে ইয়ান টিঙ্গার কাছে এসে বলে আমি সিস্টার ইন লর হয়ে তোমার সঙ্গে দেখা করতে এসেছি। তুমি জানো আমার ভাই জোর করে রেনকে নিজের কাছে রেখে দিয়েছে, তাই আমি রেনকে তোমার কাছে আনতে তোমাকে হেল্প করতে চাই। টিঙ্গা বলে সেটা কিভাবে। ইয়া বলে তোমাকে আমার সঙ্গে থাকতে হবে, সিস্টার ইন ল
তোমার কাছে দৌড়ে চলে আসবে। আসলে ইয়ার মনে হচ্ছিল যে রেন টিংশাকে ভালোবাসে, তাই সে টিংশাকে নিজের করে রেনের কাছে নিয়ে নিজের ইনসাল্টের রিভেঞ্জ নেবে। এদিকে রেন ডিনার করার পর বাইরে গার্ডেনে ঘুরতে চলে যায়। তখন ইয়ান দেখে যে রেনের ফোনে ইয়াও আর টিংশার মেসেজ আসছে। ইয়া লিখেছে, লাস্ট টাইমের জন্য সরি, এই মুহূর্তে আমি আপনার জন্য টিংশার খেয়াল রাখতে এসেছি, বেচারা অনেক কষ্টে আছে। টিংশাও লিখেছে, তুমি ইয়ান থেকে দূরে থাকবে, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। এসব দেখে ইয়ানের অনেক রাগ হয় এবং কেয়ারটেকারকে লেগ নিয়ে আসতে বলে। কিছুক্ষণ পর রেন ফিরে এসে মেসেজ দেখে, তখন ইয়ান তাকে বয়লেগ অফার করে। রেন বলে, তোমার মনে হয়েছে আমি এসব জেনে কাঁদতে কাঁদতে আমার চোখ ফুলিয়ে ফেলবো, তাই তুমি আমার জন্য আগেই বয়লেগস প্রিপেয়ার করে রেখেছো? তখন ইয়ান বলে, হ্যাঁ। বলে, তুমি আমাকে বিয়ে করেছো, তাই আমি তোমাকে কখনো দুঃখী হতে দিব না। রেন বলে, এমন ব্যাপার হলে তুমি কি নিজের বাড়ি যেতে চাও? ইয়ান বলে, ঠিক আছে, কাল আমি তোমাকে তোমার বাড়িতে নিয়ে যাব। রেন বলে, কেন? তোমার কি ভয় হচ্ছে যে আমি পালিয়ে যাব? ইয়ান বলে, বিয়ের পর আমারও তোমার ফ্যামিলির সঙ্গে দেখা করার অধিকার আছে। কেয়ারটেকার দুজনকে ভালোবেসে কথা বলতে দেখে রেনের ফাদারকে কল করে জানায় যে মিস্টার জাও মিস রেনের অনেক খেয়াল রাখেন, মিস রেন সত্যি অনেক লাকি। এদিকে টিঙ্কা ইয়াওকে বলছিল, তুমি বলেছিলে আমরা যদি রেনকে শুধু মেসেজ পাঠাই তাহলে সে দৌড়ে আমার কাছে চলে আসবে, কিন্তু একদিন হয়ে গেল তার কোনো খবরই পাওয়া যাচ্ছে না। ইয়াও বলে, কাল আমার ভাইয়ের বার্থডে, তাই সে ভাইয়ের সঙ্গে নিজের প্যারেন্টস এর সঙ্গে দেখা করতে গিয়েছে এবং নিজের টিংশাকে সিডিউস করার চেষ্টা করে। এদিকে ইয়াও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সবকিছুই দেখছিল এবং তার আইডিয়া হয়ে গিয়েছিল ইয়াও কি করতে চাইছে। পরের সিনে ইয়ান রেনকে নিয়ে তার ফ্যামিলির সঙ্গে দেখা করতে আসে। তখন রেনের ফাদার বলে, এখন আমি বুঝতে পেরেছি টিংশা কতটা বাজে মানুষ, আর আমি রেনের বিয়ে এমন একজন মানুষের সঙ্গে দিতে যাচ্ছিলাম। ইয়ানকে বলে, তবে একটা কথা আমার বুঝতে পারছি না, তুমি আগে থেকেই টিং এর ক্যারেক্টার সম্পর্কে কিভাবে জানতে? ইয়ান বলে, আমি রেনকে কলেজ টাইম থেকেই পছন্দ করি, তাই শুরু থেকে টিংকে আমার পছন্দ ছিল না, তাই কোনো ব্যাপার নেই। আর কোনো ব্যাপার নেই, এখন ইয়েন তো তাদের নিজে প্রিভিয়াস লাইফের কথা বলতে পারবে না। ইয়ান বলে, আমি বলেছিলাম না ব্রাদার ইন ল অনেক ভালো পারসন। রেন বলে, তুমি ইয়ানের এত সাইড কেন নিচ্ছ? কোথাও ইয়ান তোমাকে ভালো কথা বলার জন্য ব্রাইব তো দেয়নি? ইয়ান বলে, এমন কিছুই নয়। ইয়ান বলে, যাই হোক, তুমি আমাকে নিজের ভাইয়ের মতো আদর করা কবে শুরু করবে? রেন বলে, সম্ভবত নেক্সট লাইফে। ইয়ান মনে মনে ভাবে, আমি তোমাকে কিভাবে বলবো যে অলরেডি আমাদের নেক্সট লাইফ চলছে। পরে ইয়ান আর জিন একসঙ্গে ড্রিঙ্ক করছিল। তখন ইয়ান বলে, তাহলে তোমারও রিবর্ন হয়েছে। কিন্তু জিন অজানা হওয়ার নাটক করে। ইয়ান বলে, যখন আমরা ফার্স্ট টাইম মিট করেছিলাম তখন তুমি আমাকে ব্রাদার ইন ল বলে ডেকেছিলে, অথচ তুমি আমাকে ঠিক মতো চিনতেও না। তারপর তুমি তোমার সিস্টারের সামনে আমার সাইড নিয়েছিলে। তাহলে বলো আমি ঠিক বলছি কিনা? তোমারও রিবর্ন হয়েছে। এখন জিন দেখে যে তার সিস্টার এখানে আছে, কোথাও সে শুনে না ফেলে, তার নেশাগ্রস্ত হওয়ার নাটক করতে শুরু করে। তখন তার ড্যাড তাকে সেখান থেকে নিয়ে চলে যায়। এরপর ইরান ইয়ানের কাছে আসে, দেখে ইয়ানের ঠোঁটে ওয়াইন লেগে আছে, তাই নিজের হাতে সেটা পরিষ্কার করে দেয়। তখন ইয়ান তাকে জড়িয়ে ধরে, তুমি কি ওয়াইন পছন্দ করো? তুমি ট্রাই করতে চাও? তখন ইরেন তাকে কিস করতে শুরু করে। ইয়ানও নিজেকে আর থামাতে পারে না। ইয়ান জিজ্ঞাসা করে, তাহলে তোমার কিস কেমন লাগলো? রেন বলে, আমি তো শুধু ওয়াইন টেস্ট করছিলাম। ইয়ান বলে, ঠিক আছে, আমি বুঝেছি। রেন চলে যাওয়ার পর ইয়ান তার বডিগার্ডকে ইয়ের কাছে কিছু মেসেজ পৌঁছে দিতে বলে। এদিকে টিংশো রেনকে বলে, তুমি আমাকে ভালোবাসো তাই না? তাহলে তুমি আমাকে বিয়ে করলে না কেন? রেন ডিভোর্স এগ্রিমেন্ট দেখিয়ে বলে, আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, তুমি কি নিজে এই ড্রাফট করেছিলে? তখন টিংশো আবার নাটক করতে শুরু করে যে এসব করার জন্য ইয়ান তাকে বাধ্য করেছে। রেন বলে, আচ্ছা, তাহলে তুমি আমাকে বিয়ে করতে চাও? এদিকে ইয়ান সবকিছুই দেখছিল। টিংশো বলে, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, ওই ওয়ান একটা পাগল, সে আমার সঙ্গে কিছু করে ফেললে। তখন রেন বলে, তুমি সত্যি অনেক কাপুরুষ, নিজের গার্লফ্রেন্ডকে কিভাবে প্রোটেক্ট করতে হয় সেটাও তুমি জানো না, তাই নিজের সব দোষ অন্যের উপর চাপানোর চেষ্টা করছো। তুমি এক নম্বরে দায়িত্বহীন, তার উপরে পুরো দুনিয়ার সামনে এমন দেখাচ্ছ যে আমি খারাপ। টিংশো বলে, ঠিক আছে, তুমি ঠিকই বলেছো, আমি ঠিকভাবে দায়িত্ব নিতে পারি না, কিন্তু নিজেকে একবার দেখো, তুমি এখন ইয়ানের স্ত্রী, আর আমার সেকেন্ড হ্যান্ড কোনো কিছুর প্রতি ইন্টারেস্ট নেই। সত্যি কথা হলো তুমি আমাকে বিয়ে করার যোগ্য নয়। রাগের মাথায় সে পানির গ্লাস নিচে ফেলে দেয়, যার ফলে রেনের পায়ে কেটে যায়। এসব দেখে ইয়ান তাড়াহুড়া করে রেনের কাছে চলে আসে। ইয়ানের বডিগার্ডরা টিংশোকে মারতে শুরু করে। তার মা আর ইয়াও দৌড়ে সেখানে আসে এবং টিংশোর এই অবস্থা দেখে পুরো দোষ রেনের উপর চাপাতে থাকে। তখন ইয়ান দুজনকে চুপ করতে বলে। ইয়ান ইয়াওকে বলে, শুধু গ্র্যান্ডপার জন্যই আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু একবারও যদি আবার এমন কিছু করো তাহলে বেশি দিন বেঁচে থাকতে পারবে না। এরপর ইয়ান রেনকে তুলে বাড়িতে নিয়ে আসে এবং নিজের হাতে তার পায়ের চিকিৎসা করে। রেন বলে, তুমি কলেজের সময় থেকে আমাকে পছন্দ করে আসছো, অথচ আমি 6 বছর ধরে টিংশোর সঙ্গেই ছিলাম। ইয়ান বলে, আমি তোমাকে বিয়ে করেছি কারণ আমি তোমাকে পছন্দ করি। এখানে
অতীত বা ভবিষ্যতে কোনো কথা নেই, আমি সবসময় তোমাকে ভালোবাসবো। ইরেন বলে, যদি আমি তোমাকে ভালোবাসতে না পারি তাহলে তুমি কি করবে? ইয়ান বলে, তুমি আমাকে ভালোবাসো কিনা তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আমি সবসময় তোমাকে প্রোটেক্ট করব এবং তোমাকে সব সুখ দেওয়ার চেষ্টা করব। এটা শুনে রেনে খুব ভালো লাগে। সে বলে, আচ্ছা মিস্টার ইয়ান, তুমি তো অনেকদিন ধরে আমাকে মেডিসিন খাওয়াচ্ছ, তাহলে আমি কবে পর্যন্ত ঠিক হতে পারবো? ইয়ান বলে, হয়তো লাইফ টাইম লেগে যেতে পারে। আমি জানি সুস্থ হয়ে তুমি আমাকে ছেড়ে পালিয়ে যাবে। ইয়ান বলে, তাহলে তো আমি খুব তাড়াতাড়ি সুস্থ হতে চাই। ইয়ান বলে, তুমি সত্যি অনেক হার্টলেস। দুজনকে এভাবে খুনসুটি করতে দেখে বাটলার মুচকি হাসতে থাকে, কিন্তু ইয়ান তাকাতে বাটলার সেখান থেকে পালিয়ে যায়। রেন তাকে খেতে বলে, তখন ইয়ান তাকে নিজের কাছে টেনে নিয়ে একসঙ্গে ডিনার করার কথা বলে। রেনের অদ্ভুত লাগে, তাই সে বলে সে ঘুমাতে যাচ্ছে। ইয়ান বলে, ঠিক আছে, আমিও তোমার সঙ্গে ঘুমাতে চাই। এবার তাকে তুলে বেডরুমে নিয়ে যায়। তাদের এইভাবে হাসি ঠাট্টা করতে দেখে বাটলার আর কেয়ারটেকারের খুব ভালো লাগে। অন্যদিকে ইয়ান একটি পার্টির আয়োজন করেছিল। সেই পার্টিতে ইয়ান অফিসিয়ালি ঘোষণা করে যে রেন তার স্ত্রী। ইয়ানের এক কাজিন রেনকে বলে, ভাইয়ের বিজনেস ওয়ার্ল্ডে অনেক বড় নাম, এই কারণেই তার অনেক শত্রু আছে। ঠিক তখন ইয়ানের আন্টি ইয়ানকে গুলি করতে আসে। রেন মাঝখানে এসে ইয়ানকে বাঁচাতে যায়, কিন্তু ইয়ান তাকে সরিয়ে দেয় এবং গুলি ইয়ানের গায়ে লেগে যায়। এসব দেখে রেন অজ্ঞান হয়ে যায়। ইয়ানের আন্টি ইয়ানের উপর রাগ করতে শুরু করে। ইয়ান তাকে সেখান থেকে নিয়ে যেতে বলে। পরে রেনের জ্ঞান ফিরতে সে দৌড়ে ইয়ানের কাছে আসে, জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো তো? ইয়ান বলে, তুমি টেনশন করো না, শুধু গুলি শুয়ে বেরিয়ে গিয়েছে আর আমি একদম ঠিক আছি। রেন দেখে তার বেশ অনেকটা রক্তক্ষরণ হয়েছে। ইয়ান বলে, কি হলো? তুমি কি আমার জন্য চিন্তা করছো? আর বলো তো, গতকাল আমাকে ব্লক করার কি দরকার ছিল? তোমার যদি কিছু হয়ে যেত। কিন্তু ততক্ষণে রেন ইয়ানের প্রেমে পড়ে গিয়েছিল। সে বুঝে গিয়েছিল ইয়ান তাকে কতটা ভালোবাসে। ইরেন বলে, আমার জন্য তোমার নিজের জীবনকে ঝুঁকিতে ফেলার কি দরকার ছিল? ইয়ান বলে, আমার এই জীবনটা শুধু তোমাকে প্রোটেক্ট করার জন্যই পাওয়া। ইয়ান বলে, তুমি কি তোমার পাস্ট লাইফের ব্যাপারে আমার সঙ্গে শেয়ার করতে পারো? আসলে আমি তোমার সঙ্গে প্রথমবার 7 বছর আগে সেই রেস্টুরেন্টে দেখা করেছিলাম যেখানে তুমি পার্ট টাইম জব করতে। তারপর তুমি 7 বছর গায়েব ছিলে এবং হঠাৎ 3 মাস আগে আমার বিয়ে আটকাতে চলে এলে। তাহলে কি 7 বছর ধরে তোমার আমার উপরে ক্রাশ ছিল? ইয়ান বলে, তোমার তো সবই জানা। সে বলে, প্রিভিয়াস লাইফে টিংশাও তোমার সঙ্গে একদমই ভালো ছিল না। বিয়ের পর সে তোমাকে প্রেগনেন্ট করেছিল। রেন বলে, তারপর সে অন্য কারোর সঙ্গে আমাকে চিট করেছিল এবং আমার হার্ট বের করে নিয়েছিল। ইয়ান অবাক হয়ে বলে, তুমি কিভাবে জানলে? রেন বলে, আমি অনেকদিন ধরেই এসব কিছু আমার স্বপ্নে দেখে আসছি। এমনকি স্বপ্নে আমি গুলির শব্দ আর আগুন দেখেছি, কিন্তু এর কিছুই আমি বুঝতে পারছিলাম না। আসলে ইয়ান নিজেকেই গুলি করে শেষ করে দিয়েছিল আর রেন এই ব্যাপারটা জানতে পারে না। রেন বলে, আমি খুশি যে এই জীবনে তুমি আমার সঙ্গে আছো। ইয়ান বলে, আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে প্রোটেক্ট করব। তখন রেন তাকে কিস করতে শুরু করে। ঠিক তখন বাটলার এসে জানায় ইয়াও আর তার মা দেখা করতে এসেছে। ইয়ান দেখা করতে চায় না, কিন্তু বাটলার জানায় মিস ইয়াওকে খুব অসুস্থ দেখাচ্ছে, সম্ভবত তার আপনার কাছে কোনো সাহায্য দরকার। এরপর ইয়ান সেখানে আসে। ইয়াওয়ের মা জানায় ইয়াওয়ের হার্টের সমস্যা আছে। ইয়ান বলে, তাহলে কি আপনাদের কাছে আমার বাড়িটা হসপিটাল মনে হচ্ছে যে আপনারা দুজন এখানে চলে এসেছেন? ইয়াও বলে, আমার সঙ্গে রেনের হার্ট ম্যাচ করেছে, তাই আমার ইডেনের হার্ট দরকার। এতে ইয়ান ইয়ার উপরে রেগে যায়। আমার সামনে আমার রেনের হার্ট চাওয়ার সাহস তোমার কিভাবে হলো? ঠিক তখনই গ্র্যান্ডপা সেখানে আসে। দেখে ইয়ান ইয়াওকে মারার চেষ্টা করছে, তাই সে হার্ট অ্যাটাকের নাটক শুরু করে দেয়। ইয়ান তখন ইয়াওকে ছেড়ে দেয়। ইয়ানের বডিগার্ড ইয়াও আর তার মাকে সেখান থেকে বাইরে নিয়ে যায়। ইয়াও গ্র্যান্ডপাকে বলে, এবার আপনার নাটক বন্ধ করুন। গ্র্যান্ডপা বলে, তুমি টেনশন করো না, এরপর থেকে এই মহিলার কারণে তোমার আর কোনো সমস্যা হবে না, আমি এই বিষয়টি খেয়াল রাখবো। ইয়ান বলে, আমি এবার তাদের শেষ একটা সুযোগ দিচ্ছে। এরপর ইয়ান রেনের কাছে আসে, কিন্তু এসে দেখে রেন গায়েব। তাই সে মা মেয়েকে হুমকি দিয়ে বলে, চুপচাপ বলো আমার স্ত্রী কোথায়? ইয়ার মা ভয় পেয়ে জানিয়ে দেয় যে রেন তার কাজিন শাওর দখলে আছে। এরপর রেন শাওর কাছে আসে। শাও বলে, কি ব্যাপার? তুমি সত্যি এই ছেলেটাকে অনেক বেশি ভালোবাসো, তাকে বাঁচানোর জন্য নিজের জীবনকেও ঝুঁকিতে ফেলতে প্রস্তুত হয়ে গিয়েছো। শাও ইয়াওকে আঘাত করে, কিন্তু তারপরও ইয়ান কিছুই বলে না। শাও ইয়ানের উপরে রাগ করে বলতে থাকে, যাও ফ্যামিলির ইনহেরিটেন্সের আসল হকদার আমি ছিলাম। তারপরও গ্র্যান্ডপা জানি কোথায় থেকে তোমাকে নিয়ে এসে সবকিছু তোমার হাতে তুলে দিল। চলো আমি তোমাকে একটা কথা বলি, তোমার আর তোমার স্ত্রীর মধ্যে আমি একজনের জীবন বাঁচাতে পারি। তাহলে বলো, তুমি কি তোমার স্ত্রীর সঙ্গে নিজের জায়গা বদলাতে প্রস্তুত? ঠিক তখন চ্যাং সেখানে আসে। শাও চ্যাংকে বলে, তোমাকে ইয়ানের কারণে অনেক কিছু সহ্য করতে হয়েছে, তাই আজ আমি তোমাকে একটা ভালো শো দেখাতে যাচ্ছি। ইয়ান জেনের সঙ্গে নিজের জায়গা এক্সচেঞ্জ করতে রাজি হয়ে যায় এবং নিজেই রেনকে লক আপ থেকে বের করে তার জায়গায় বসে পড়ে। শাও এতে খুব খুশি হয়ে যায় এবং ইয়ানকে গুলি করতে যাচ্ছিল। তখন চেং বলে, ইয়ানের কারণেই আজ আমার
এই অবস্থা, তাই আমি নিজেই ইয়ানকে নিজের হাতে মারতে চাই। শাও খুশি হয়ে চ্যাং এর হাতে নিজের বন্দুক দিয়ে দেয়, কিন্তু চ্যাং উল্টো শাওকে গুলি করে। রেন ইমোশনাল হয়ে ইয়ানকে বলতে থাকে, আমার মনে হচ্ছিল আজ আমি তোমাকে হারিয়ে ফেলবো, কিন্তু ইয়ান বলে আমার কিছুই হবে না, আর তোমরাও আমার কিছুই হতে দিবে না। পরে ইয়ান শ্যাংকে জিজ্ঞাসা করে, তুমি আমার জীবন কেন বাঁচালে? শ্যাং বলে, তোমার সঙ্গে আমি নিজের জীবনও বাঁচিয়েছি। ইয়ানের কাছে ক্ষমা চাই। সে বলে 2 মাস আগেই সে জানতে পেরেছিল তার মায়ের কারণে ইয়ানের মা কতটা কষ্ট সহ্য করেছিল। তাই ইয়ানও চ্যাং এর কাছে ক্ষমা চায় এবং অবশেষে 2 ভাইয়ের মধ্যে এখন সবকিছু স্বাভাবিক হয়ে যায়। পরে ইয়ান রেনকে তার স্কুলে নিয়ে আসে। তখন রেন জিজ্ঞাসা করে, তুমি আমার স্কুলের ব্যাপারে কিভাবে জানো? ইয়ান বলে, কারণ আমি তোমাকে এখানে দেখতে আসতাম। রেন বলে, আমি তোমার কথাই বিশ্বাস করছি না। তখন ইয়ান তার ব্যাপারে সবকিছু ডিটেলস বলতে শুরু করে। ইয়ানকে দেখে গেটকিপার ইয়ানকে হ্যালো বলতে আসে। তখন রেন বলে, আপনি ওকে কিভাবে চেনেন? ও তো স্কুলের স্টুডেন্টও ছিল না। গেটকিপার জানায় 6-7 বছর আগে ইয়ান এখানে আসতো। ইয়ান বলতে শুরু করে, তোমার মনে আছে একবার একটা মেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল এবং তুমি তাকে তুলে হসপিটালে নিয়ে গিয়েছিলে। যতটা আমার মনে আছে মেয়েটাকে রেনের মতোই দেখতে ছিল। রেনের মনে পড়ে যায় যখন সে জ্ঞান ফিরে পেয়েছিল তখন তার সামনে টিংশো ছিল। ইরেন জিজ্ঞাসা করে, তুমি কি আমার জীবন বাঁচিয়েছিলে? তখন টিংশো মিথ্যে বলে দেয়। এদিকে দুজনকে একসঙ্গে দেখে ইয়ান চুপচাপ সেখান থেকে চলে যায়। সবকিছু মনে পড়ার পর রেন ইয়ানকে বলে, তাহলে তুমি আমার সেভিয়ার ছিলে। ইয়ান বলে, তোমার তো কিছুই মনে ছিল না। গেটকিপারকে তারা জানায় যে এখন তারা রেনে বিয়ে হয়ে গিয়েছে। তখন গেটকিপার বলতে শুরু করে, তুমি যখন স্কুলে ওয়ালটপকে রেনকে দেখতে আসতে তখন থেকেই বোঝা যেত যে তুমি রেনকে কতটা ভালোবাসো। ইরেন বলে, আমি যখন জ্ঞান ফিরে পেয়েছিলাম তখন টিংশো আমার সামনে ছিল। আমার মনে হয়েছিল সে আমার জীবন বাঁচিয়েছে, তাই আমি তার সঙ্গে ছিলাম। কিন্তু তুমি আমাকে সত্যিটা বলনি কেন? ইয়ান বলে, তখন তোমার একজন বয়ফ্রেন্ড ছিল, তাই বলেই বা কি লাভ হতো? আমি তোমাদের দুজনের জীবনে কোনো সমস্যা তৈরি হতে চাইনি। রেন বলে, কিন্তু এখন আমি খুবই খুশি যে তুমি আমার সঙ্গে আছো। এরপর সে ইয়ানকে কিস করে এবং অবশেষে এখানেই আজকের ড্রামাটি শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আমাদের আজকের ড্রামাটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে ভিন্ন কোনো সময় ভিন্ন কোনো নতুন ড্রামা নিয়ে। ততক্ষণের জন্য সকলেই ভালো থাকবেন।